কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। I present the budget for 24-25. এমন আমরা চাই না বাজেট, এমন বাজেট হোক যাতে সাধারণ মানুষের বাঁচার মতো ক্ষমতা তৈরি হোক। এটা ইউনিয়ন বাজেট হলো নাকি কোনো পার্টিকুলার স্টেটের কোনো বরাদ্দ দেওয়ার জন্য কোনো বাজেট হলো, এটা আমাদের কাছে একটা বিরাট বড় কনফিউশন। মোদী সরকার যে বাজেটটা করছে সেই বাজেটটা তার যেখানে তার বন্ধু স্টেট আছে সেই বন্ধু স্টেটগুলোকে সুবিধা দেওয়ার জন্য বাজেট করেছে। বিজেপি একমাত্র সাধারণ মানুষের কথা কখনোই চিন্তা করে না। বিজেপি শুধুমাত্র আম্বানি আদানিদের কথা চিন্তা করে বাজেট তৈরি করে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মজলিমা রয়েছি আপনাদের সঙ্গে। মজলিমা এবং এই মুহূর্তে চলে এসেছি কলেজ স্ট্রিট চত্বরে, যেখানে প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে, বইয়ের দোকান রয়েছে। কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কতজন জানেন বিষয়টা, কি বলতে চাইছেন, আদৌ বলতে চাইছেন কি, এ বিষয়ে মুখ খুলতে চাইছেন? চলুন ঘুরে দেখি। বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট দেখে তোমার কি মনে হচ্ছে? তুমি যুব সম্প্রদায়ের একজন মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, বাজেট নিশ্চয়ই দেখেছো, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি বিজেপির নির্মলা সীতারাম হচ্ছে অর্থনীতি, কিন্তু সে বিজেপির একজন নেত্রী। তার কাছে বাজেট মানে বিজেপির যে দুর্ব্যবহার সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রতি, সেটাকে ফুটিয়ে তোলা। একটাই দিক আমরা দেখছি, বিজেপির বাজেট যখন পেশ হয় তখন আম্বানি আদানি এর মতো বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের উপরে খুব সুন্দরভাবে এফেক্ট পড়ে। তাদের কোনো ক্ষতি হয় না, তাদের ট্যাক্স বাঁচিয়ে, তাদের কিভাবে কর বাঁচিয়ে তাদেরকে সমাজের কাছে আরও ভালোভাবে দেখানো যায়, সেটা তাদের চিন্তা। কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছ থেকে ওষুধ থেকে ট্যাক্স, সাধারণ খাদ্যশস্য তার থেকে ট্যাক্স, চাষিদের একটা ট্র্যাক্টর কিনতে গেলে ট্যাক্স, সেগুলো নিয়ে তাদের এমন বাজেট যে সাধারণ মানুষকে কিভাবে ছোট করা যায়, কেমনভাবে আরও দাবিয়ে দেওয়া যায়, তাদেরকে সমাজের কাছে এতটা দুর্বল করে দেওয়া যায় সমাজে তাদের বাঁচার কোনো জায়গা থাকে না। অ্যাকচুয়ালি তাদের বাজেট পেশ করার একটাই কারণ থাকে, তাদের সঙ্গে শরিক যে সমস্ত দল, যেমন বিহার, উড়িষ্যা, এই সমস্ত দলকে মাথায় হাত রাখা এবং সাধারণ মানুষের মাথায় হাত দিয়ে চেপে দেওয়া, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাই তাদের কাজ। বাজেট এর থেকে বেশি তারা কিছু প্রকাশ করে না। একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে যদি একটা ডেলিভারি বয়ের কাজ করে, তাকে একটা গাড়ি কিনতে হবে, মিনিমাম 1 লাখ টাকার গাড়ি কিনতে হলে তাতে 30% কাছাকাছি জিএসটি দিতে হবে। এগুলো তো সাধারণ মানুষের কাছে একটা বোঝা হয়ে যায়। এমন আমরা চাই না বাজেট, এমন বাজেট হোক যাতে সাধারণ মানুষের বাঁচার মতো ক্ষমতা তৈরি হোক। আমার প্রথম মতামতটা এখানেই দাঁড়াচ্ছে যে এটা ইউনিয়ন বাজেট হলো নাকি কোনো পার্টিকুলার স্টেটের কোনো বরাদ্দ দেওয়ার জন্য কোনো বাজেট হলো, এটা আমাদের কাছে একটা বিরাট বড় কনফিউশন। কেন আজকের বাজেটের পর আমরা যেটা দেখতে পারলাম যে স্পেশাল প্যাকেজেসগুলো শুধু দেওয়া হলো কিছু পার্টিকুলার স্টেটে, যেগুলো মেইনলি বিজেপি ওন স্টেটস অর যেগুলোতে যারা জোট সঙ্গী আছে তাদের স্টেটগুলো। ফর এক্সাম্পল, ইফ ইউ সি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড বিহার মোস্টলি। আমি এই বাজেট নিয়ে মূলত দুটো পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আমি একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি এখন এমকম পড়ছি। আমাদের এখান থেকে যখন ক্যাম্পাসিং হয়, আমাদের ম্যাক্সিমাম যে আমাদের প্যাকেজগুলোতে আমাদের কোম্পানিজরা যেরকম হায়ার করে, সেটা মিনিমাম হলে 5 to 7 lakhs। আজকের আমাদের বাজেটের যে স্ল্যাবটা দেখলাম যে 7 লাখের ওপরে যাদের ইনকাম আছে, দে হ্যাভ টু পে 20% অফ দেয়ার ইনকাম ট্যাক্স। 20% তারা যেটা পাচ্ছে তাদের ইনকাম দিতে হবে। তাহলে একটা ইয়াংস্টার যে সবে একটা চাকরি পেয়েছে, সে 7 লাখ টাকা ইনকাম করে তার 20% যদি তাকে ট্যাক্সেই দিতে হয়, তাহলে সে ঘরে কোনটুখানে নিয়ে যাবে? তাকে আমরা কতটা মোটিভেট করছি? আমরা কি আমাদের সরকার কি আদৌ তাদের মোটিভেট করছে না ডিমোটিভেট করে দিচ্ছে? আমার আরেকটা পয়েন্ট হচ্ছে, যেখানটায় আমাদের এবারের বাজেটে যেটার কোনো উল্লেখই হলো না, সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। কোনো একটা ল্যান্ড কিংবা কোনো একটা ফ্ল্যাট পারচেজের উপরে, আমাদের যে কোনো পারচেজের উপরে যে 11%-এর আমার যে স্ট্যাম্প ডিউটিটা কিনতে হচ্ছে। আমি স্ট্যাম্প ডিউটিটা যে আমি যে একটা ফ্ল্যাট কিংবা একটা প্রপার্টি কিংবা একটা হাউস যে কিনছি আমার ট্যাক্সেবল ইনকাম দিয়ে। আমি ব্যাংক থেকে কোনো ক্যাশে ডিলিং হয় না এখন, কোনো ব্রোকার বা কোনো ওনাররা ক্যাশে ডিলিং করে না, তারা পুরোটাই ব্যাংক ট্রান্সফার অর চেকে করে। এবার আমি যদি চেকে করি, আমার ব্যাংকে টাকাটা আছে, মানে হচ্ছে দ্যাট ইজ মাই ট্যাক্সেবল ইনকাম। আমি কিন্তু ট্যাক্সটা কাটিয়ে আমার ব্যাংকে রেখেছি। ইন দ্যাট কেস অর ইন দ্যাট প্রোফর্মা, তাহলে আমি আমার একটা ট্যাক্সেবল ইনকাম থেকে আমি কেন আবার 11% স্ট্যাম্প ডিউটি দিয়ে করবো? এখানে আমাকে কেন ডিসকাউন্ট দেওয়া হলো না? নাম্বার থ্রি যে পয়েন্টটা হচ্ছে, এইবারও আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ইউথদের অন্টারপ্রেনিয়রশিপ
কিংবা নতুন স্টার্ট আপ খোলার জন্য যারা লোন নেয়, যে ইউথদের সেই লোনের উপর ডিসকাউন্ট থাকবে, কিন্তু সেটারও আমরা আজকে কোনো কিছু দেখলাম না। ফোর্থ পয়েন্ট, যেটা আমি শুরুতেই বললাম, যে এই বাজেটটা মূলত একটা দিক থেকে লাগলো যে এই বাজেটটা হচ্ছে একটা কোনো স্টেটের কিংবা অন্য যে বিজেপি সমর্থিত যারা স্টেটগুলো আছে সেই স্টেটের জন্য বেশি বেশি বরাদ্দ। আজকে আমাদের কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেট্রো, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে কটা মেট্রোগুলো আছে, সেই মেট্রোগুলোর জন্য অনেক জায়গায় এরকম আছে যেখানে অর্ধেক কাজ হয়ে পড়ে আছে বিকজ অফ দ্য বাজেট। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কিংবা অন্য যে বিজেপি যেটা বিজেপি শাসন করছে না সেই স্টেটগুলোতে কেন বরাদ্দ দেওয়া হচ্ছে না? এটা কি পলিটিক্যালি কোনো প্রফর্মা? এটা কি কোনো পলিটিক্যাল কোনো একটা কারণের জন্য? কেন ইউনিয়ন বাজেট, আজকে যে ফিনান্স মিনিস্টার ওখানে ইউনিয়ন বাজেটটা তৈরি করছে, সে যে বিজেপিকে ভোট দিয়েছে তারও যেরকম ফিনান্স মিনিস্টার, যে বিজেপিকে ভোট দেয়নি তারও ফিনান্স মিনিস্টার। তাহলে যে স্টেটগুলো ডিপ্রাইভড আছে সেই স্টেটগুলো ডিপ্রাইভ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, সে বাজেট নিশ্চয়ই তুমি দেখেছো। কি মনে হয়েছে দেখে যে এই বাজেট কি মধ্যবিত্তের বাজেট, এই বাজেট কি পশ্চিমবঙ্গবাসীর বাজেট? ছাত্র হিসেবে তোমার কি মনে হয়েছে? আমার মনে হয় বাজেট দেখে যে 3 to 7 লাখ ইনকাম হলে 5%, আর 10 to 12-এর জন্য দেওয়া হয়েছে 10%। তো সেইটা একটু আমি বলবো যে এটা একটা এক্সট্রা পার্সেন্টেজ অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। তো সেটা একটা ইম্প্যাক্ট অবভিয়াসলি ফেলবে, যেটা একটুখানি এফেক্ট করবে। কিন্তু আই থিঙ্ক এটা ঠিক আছে, মানে ইট ইজ আ নেগলিজিবল পার্সেন্টেজ, ডাজেন্ট এফেক্ট সো মাচ টু দ্য পেয়ার্স অফ দ্য ট্যাক্স। আজকের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট দেখে কি মনে হয়েছে ছাত্র হিসেবে? ছাত্র হিসাবে বাজেট দেখে আমার মনে হচ্ছে যা বাজেট তিনি করেছেন, বড় বড় শিল্পপতি, বড় যেমন আদানি আম্বানি, এদের সুবিধা ক্ষেত্রে বাজেটটা করেছে। যারা ছোট ছোট শিল্প করার চেষ্টা করছে, যারা বিজনেস করার চেষ্টা করছে, তাদেরকে চেপে দিয়ে বড়দের সুবিধা দেওয়া হচ্ছে। মোদী সরকার যে বাজেটটা করছে, সেই বাজেটটা তার যেখানে তার বন্ধু স্টেট আছে, সেই বন্ধু স্টেটগুলোকে সুবিধা দেওয়ার জন্য বাজেট করেছে। অন্য স্টেটগুলোকে কখনো সুবিধা দেওয়ার জন্য এই বাজেটটা করেনি। আজকের বাজেটটা যে পেশ করা হয়েছে সেটাকে ইউনিয়ন বাজেট না বলে আমি মনে করি এটাকে স্পেশাল স্টেট বাজেট বলা উচিত। তার কারণ হলো আজকে যে বাজেটটা করা হয়েছে সেটা বেসিক্যালি ফোকাস করা হয়েছে যারা বিজেপি বা এনডিএর সমর্থিত দল, যারা এনডিএকে সমর্থন করে বিজেপি সরকারকে দিল্লিতে টিকিয়ে রেখেছে, এবং সেই সমস্ত দলগুলি যেই স্টেটগুলোতে রুল করছে, যাদের গভর্নমেন্ট চলছে, সেই সমস্ত স্টেটের ওপর স্পেশাল ফোকাস করা হয়েছে। তাই জন্য আমি বলবো এটা স্পেশাল প্যাকেজ বাজেট। এটাকে ইউনিয়ন বাজেট আমরা না বলে এটাকে আমরা বলতে পারি স্পেশাল প্যাকেজ বাজেট। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যার উচিত যে সারা দেশের প্রত্যেকটা স্টেটের জন্য, প্রত্যেকটা স্টেট বলুন বা কেন্দ্রশাসিত অঞ্চল বলুন, প্রত্যেকটা জায়গার ওপর ফোকাস করে একটা বাজেট করা উচিত, যেটা আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেখে আসছি। কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি? নরেন্দ্র মোদীর যুগে নতুন ভারতের যুগে আমরা দেখতে পাচ্ছি যে এটা বিজেপি শাসিত কিংবা বিজেপির যারা বন্ধু দল তাদের শাসিত রাজ্যের জন্য একটা স্পেশাল প্যাকেজ করে বাজেট তৈরি করা হয়েছে। আমি আজকে বিজেপির প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই, বিজেপির অর্থমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই যে আজকে কি শুধু ট্যাক্সটা বিহার বা অন্ধ্রপ্রদেশ বা ইউপি দেয়? পশ্চিমবঙ্গ কি দেয় না? আজকে কি ট্যাক্স দেয় না? তামিলনাড়ু কি ট্যাক্স দেয় না? আজকে প্রত্যেকের ট্যাক্সের টাকা নিয়ে কেন শুধুমাত্র যে বিজেপির বন্ধু রাজ্য বলতে সরকার যেগুলো রয়েছে তাদেরকে কেন স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে? আর দ্বিতীয় কথা, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একটা এই যে 2024-এ ভোট হলো তাতে একটা হারের সম্মুখীন হয়ে এখন বিজেপি সাধারণ মানুষের রায়কে ভয় পেয়ে কিছুটা মধ্যবিত্তর ট্যাক্স কমানোর চেষ্টা করছে। সেখানে আমরা দেখতে পেরেছি যে স্ল্যাব রেট কিছুটা বাড়ানো হয়েছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? মধ্যবিত্তরের স্ল্যাব রেটের মাত্র 1 লাখ টাকা করে প্রত্যেক স্টেপে বাড়ানো হয়েছে। আজকে বিজেপি যদি সত্যি মনে করে যে মধ্যবিত্তদের থেকে প্রেশার কমানোর জন্য তারা বদ্ধপরিকর, তারা মধ্যবিত্তর জন্য কাজ করতে চায়, তারা তাহলে কেন স্ল্যাব রেটটা বেশি বাড়ালো না? কেন সামান্য মাত্র বাড়িয়ে শুধুমাত্র চোখ পরিষ্কার করার চেষ্টা হলো, চোখে ধাঁধা দেওয়ার চেষ্টা হলো, সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা হলো যে আমরা ট্যাক্স স্ল্যাব রেট বাড়ালাম, কিন্তু আদতে সেটা কোনো কার্যকরীই নয়। মাত্র 1 লাখ টাকা স্ল্যাব রেট প্রত্যেক স্টেপে বাড়িয়ে বিজেপিকে প্রমাণ করতে চাইছে। বিজেপি একমাত্র সাধারণ মানুষের কথা কখনোই চিন্তা করে না। বিজেপি শুধুমাত্র আম্বানি আদানিদের কথা চিন্তা করে বাজেট তৈরি করে, এবং দেশে যারা পুঁজিপতি শিল্পপতি আছে তাদের কথা চিন্তা করে বাজেট তৈরি করে। বিজেপি কখনোই
সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কথা ভেবে কখনোই বাজেট তৈরি করে না, আর এখানেও করেনি। আর আমি অ্যাজ এ ছাত্র, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি এটা দেখছি এই বাজেটে, সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে তারা একটি স্টুডেন্টদের জন্য একটি লোনের ব্যবস্থা করবেন, যেটাকে আমি মনে করছি এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা কপি করেছে। শুধুমাত্র স্পেশাল বাজেট তারা করেনি শুধু কিছু রাজ্যের জন্য, তারা কপিক্যাটও করেছে। তারা কপিক্যাটের কাজ করেছে। তারা মমতা ব্যানার্জির দেখানো স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে কপি করে তারা সারা দেশে 1 লক্ষ স্টুডেন্টের জন্য একটি লোনের ব্যবস্থা করেছে, যেটা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, আমি যতদূর এখনো পর্যন্ত জানি। কিন্তু আমি এটা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নরেন্দ্র মোদী সারা দেশে 1 লক্ষ স্টুডেন্টের জন্য লোনের ব্যবস্থা করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে তার 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছে। ইনফ্যাক্ট আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আমার হায়ার এডুকেশন কমপ্লিট করতে পেরেছি। মধ্যবিত্ত সংসারে চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ নিয়ে মানুষ যতটা মাথা ঘামান, কতটা ট্যাক্স কম হলো, সোনার উপর দাম কমলো কিনা, এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামান না। আর তাই দৈনন্দিন রুজি রুটির ক্ষেত্রে এখানে অন্তত দেখলাম মানুষজন বিশেষ বিষয়টা নিয়ে জানেনই না এখনো। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কিছু ছাত্ররা বললেন, তাদের মতামত দিলেন। কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। মধ্যমা এবং আজকের মতন এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।